আপনি লিখেছেন, আমি আপনাকে কোট করি রনি, ৭১-এর পরাজিত শক্তি যেমন পারে নাই, শাহবাগের পরাজিত শক্তিও পারবে না। গণতান্ত্রিক মধ্যপন্থাকে আমরা বাংলাদেশে মূল ধারা করে তুলবো ইনশাল্লাহ। ফ্রিডম, ফেইথ ফ্রিডম হয়তো আপনি লিখেছেন, আমার এখানে একটু দেখা যাচ্ছে, ফেইথ ফ্রিডম নিশ্চিত হবে, ইসলাম বিদ্বেষ চলবে না, বাবু বয়ান দাদাগিরিও চলবে না, কোনো বয়ানের রাজনীতি চলবে না। আসলে পোস্ট নেগেটিভ যুগে চলে গেছে বাংলাদেশ, মূল্যবোধ ভিত্তিক রাজনীতি শুরু করতে হবে ৫ তারিখের পর, এটাই পথ। ফলে যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায় এরা দিবা স্বপ্ন দেখছে। আমার ২-৩টা জায়গায় একটু বুঝবার আছে রনি, যে আপনি ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। অনেক জায়গায় আমরা দেখছি যে মানে এই সংজ্ঞায়নটা এক একজন এক এক রকম করে দিচ্ছেন। আপনি যদি একটু বলতেন যে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা আপনার দৃষ্টিতে আসলে কোনটা, এবং মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায় এরা দিবা স্বপ্নে দেখছে, মধ্যপন্থা কারা? আমি প্রশ্নটাকে একটু আরো একটু সরল করি, আপনি যদি আমাদের এটাও একটু বলে দেন যে ব্রাহ্মণ্যবাদী বামপন্থার ব্র্যাকেটে আপনি কোন কোন দল বা মতকে রাখতে চান, এই মধ্যপন্থার ব্র্যাকেটেও আপনি কাকে কাকে রাখতে চান। রনি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিশ্চয়ই আমাকে বুঝতে পেরেছেন। আমার একটু ভূমিকাটা দীর্ঘ হয়ে গেছে। জি জি, হ্যাঁ, কোনো সমস্যা নেই খালিদ ভাই, থ্যাংক ইউ আমাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য, এবং যারা যেখান থেকে আমাদের দেখছেন সবার প্রতি আমার সালাম এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, এবং আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকগুলো পয়েন্ট একসাথে ফ্রেমিং করেছেন। সো আমি যদি একটা একটা করে আসি, দেখেন বাংলাদেশে বামপন্থা, বাংলাদেশে বামপন্থা রাজনীতি বলতে আমরা যেটা এতদিন দেখেছি, এটা তো এমন একটা সারাদিন গণবিরোধী, মানে গণমানুষের কথা বলে, হ্যাঁ, অসাম্প্রদায়িকতার কথা বলে, আপনার ধরেন সারাদিন তারা আপনার বৈষম্যহীনতার কথা বলে, সাম্যের কথা বলে, কিন্তু তারা এন্ড অফ দ্য ডে বাংলাদেশে যে রাজনীতিটা ডেভেলপ করছে সেটা সবচেয়ে গণবিরোধী রাজনীতি। এখন এই জায়গাটা কেন আসলো? এই জায়গাটায় আসলো এই কারণে যে বামপন্থার বাংলাদেশি যে আপনার ভার্সনটা এখানে চর্চা হয়, সেটা হলো ক্যালকেশিয়ান ভার্সন। এখানে বামপন্থা, আমি তো বলতেছি বামপন্থার আমরা একটা ঢাকায় রিডিং মার্কস ইন ঢাকা, এটা আমরা শুরু করব। এবং মার্কসিজমকে এখন এখানে বাংলাদেশে যে বামপন্থা ডেভেলপ করছে এটার সাথে মার্কসিজমের খুব বেশি সম্পর্ক নেই, এইটা বরং একটা লেনিনিজমের সাথে সম্পর্ক আছে। এই আপনার এই প্রশ্নের উত্তর আমি ৩টা-৪টা জায়গা থেকে দিতে পারি। একটা জায়গা থেকে শুধু দেই, ধরেন লেনিনিজমের জায়গা থেকে কি, ধরেন লেনিন লোকটা বই লিখতেছে রাষ্ট্র বিপ্লব, রাষ্ট্রকে সে সংজ্ঞায়িত করতেছে একটা অমীমাংসতার ফসল হিসাবে, তারপরে আইসা ধরেন সে রাষ্ট্র ক্ষমতা নিচ্ছে। এখন পরে বলতেছে আচ্ছা লেনিন তো বেশি দিন বাঁচে না, অল্প দিন বাঁচছিল, পরে স্টালিন ক্ষমতা নিচ্ছে, এই জন্য একটা রেড ফ্যাসিজম ডেভেলপ করছে। নো, লেনিন বাইচা থাকলেও একই জিনিস হইতো। এটা সুদীপ্ত কবিরাজ থেকে শুরু করে অনেক বড় বড় মার্কসিস্ট থিঙ্কাররা এই জায়গায় আলোচনা করছে। কেন একই জিনিস হইতো? কারণ ইনহেরেন্টলি আপনি রাষ্ট্র জিনিসটা বিশ্বাস করেন না, আবার আপনি ক্ষমতা নিচ্ছেন একটা রাষ্ট্রের, ফলে তখন পুরো রাষ্ট্র ক্ষমতা যখন আপনি নিচ্ছেন নিয়ে এটা একটা ব্যুরোক্রেটিক জায়গায় চলে যাচ্ছে, একটা ব্রুটাল ফ্যাসিজম আমরা দেখছি। হ্যাঁ, আপনার এটা স্টালিনের আমল পর্যন্ত কন্টিনিউ করছে। রনি, আমাকে একটা সেকেন্ড সময় দেবেন। আমাদের বামপন্থী রাজনীতিবিদ একজন, যদিও উনি ছাত্র ইউনিয়নের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, জনাব মেঘমোল্লার বসু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেঘমোল্লার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা জনাব রনিকে, রেজাউল করিম রনিকে একটু শুনছিলাম, আপনাকে স্বাগত জানাই। আমি একটু জনাব রনির কাছে ফিরছি। জনাব রনি, আমাদের জন্য একটু সুবিধা হতো আমাদের এই প্রশ্নটার মধ্যে যদি আপনি এই পর্যায়ে আপনি যতটুকু ইন্ট্রো দিয়েছেন সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি কথাটা শুরু করতে আচ্ছা ব্রাহ্মণ্যবাদী শেষ করে দেয়, বল। হ্যাঁ, হলে এখানে প্রবলেমটা যেটা দাঁড়াইছে, এখানে মানুষ যে জাতি হিসাবে বাঁচে এবং এই প্রশ্নটাকে আন্ডারমাইন করে তারা সবসময় শ্রেণী প্রশ্নটাকে সামনে আনার কারণে এখানে তারা কখনোই গণভিত্তি ডেভেলপ করতে পারে নাই। এবং আমাদের এখানে বামপন্থার যে ন্যারেশন, যে তাফসির, সেটা কলকাতার ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক আপনার পটভূমির মধ্য দিয়ে গড়ে ওঠা যে তাফসির, যে ব্যাখ্যা, সেইটা এখানে মেইন স্ট্রিম হয়েছে। এই কারণে বাংলাদেশ পন্থী কোনো আপনার বামধারা রাজনীতি ডেভেলপ করে না, এই জন্য এটাকে এসেনশিয়াল এটার মধ্যে একটা ব্রাহ্মণ্যবাদী নোশন থেকে গেছে। না রনি, আমি যেটি বলতে চেয়েছিলাম যে আপনি ব্রাহ্মণ্যবাদী বামপন্থার অধীনে কোন কোন রাজনৈতিক দলকে রাখতে চান, আপনি শুধু নামটা বলেন, আমরা ব্যাখ্যা নিশ্চয়ই আরো শুনতে পারবো আপনার কাছ থেকে। এবং মধ্যপন্থা বলতে আপনি এখন এটা সমস্ত কোন কোন রাজনৈতিক দলকে আপনি চিহ্নিত করতে পারেন? এখন বাংলাদেশে বামপন্থীদেরকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। ওকে, এগুলো কোনটার নাম বলবো? এগুলো একটা কালচারাল পলিটিক্স করে। এগুলো এখনো রাজনৈতিক দল বলতে যেটা বোঝায় পাওয়ার স্ট্রাগল, তার জন্য একটা জাতি রাষ্ট্রের ফ্রেমের মধ্যে যে লেনিনিয়ান ওই প্রবলেমের মধ্যে আটকে আছে। এদের কাছে এখনো জাতি বড় না, শ্রেণী বড়। সেটা আমি মানলাম, কিন্তু আপনার এই বাক্যটাকে যদি আমি ধরে নিই যে আপনি এই বাক্যটা বলতেছেন যে ফলে যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়, এই যারা
যে সর্বনামটা, সেই সর্বনামের মধ্যে বিশেষ্যটা যদি আপনি আমাদেরকে একটু পরিচয়টা বলতেন, যে এই ব্রাহ্মণ্যবাদী বামপন্থাটা কারা, মধ্যপন্থাটা কারা। কারণ এখানে আপনি দুইটা পক্ষ কিন্তু আইডেন্টিফাই করেছেন, আপনি যেহেতু একজন চিন্তক আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়। এই এই যারাটা কারা এটা যদি আমাদের একটু বলতেন। ওকে, আই গট। এটা হলো শাহবাগের পরাজিত শক্তি। Okay. এটা স্পেসিফিক বলে দিই, শাহবাগের পরাজিত শক্তি। এরা মনে করতেছে, দেখেন এরা সবসময় করছে কি, এরা নিজেদের কোনো রাজনীতি ডেভেলপ না করে এরা Okay. এক এক সময় এক একজনের উপর সওয়ার হয়েছে। ওকে, এরা এতদিন আওয়ামী লীগের উপর সওয়ার হয়েছে, এখন একটা ধারা মনে করছে যে এখানে বাংলাদেশে কখনোই মধ্যপন্থী রাজনীতি মূল ধারা হয় নাই, মেইন স্ট্রিম হয় নাই, যে কারণে আমাদের এখানে ডেমোক্রেসির যে ধারণাটা, এটা একটা ফ্যাসিস্ট ধারণা রয়ে গেছে। এটা ডেমোক্রেসির একটা আওয়ামীকরণ হয়েছে, মানে ডেমোক্রেসির ধারণার একটা আওয়ামীকরণ হয়েছে। ফলে এদিক থেকে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো, আমি এটা মিন করেছি যারা যারা আপনার এখানে শাহবাগী যে ইসলাম বিদ্বেষী ধারা, পার্টিকুলারলি দেখেন শাহবাগের মুভমেন্টটা এটা কিন্তু জামাতের মুভমেন্ট ছিল না, এটা হেফাজতের মুভমেন্ট ছিল। এবং 4 তারিখে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম হেফাজতের তৎকালীন নায়েবে আমির জুনায়েদ আল হাবিবি, এখন কি পোস্টে আছে জানি না। উনি আমাকে ইন্টারভিউতে বলছিল যে জামাতের সাথে আমাদের বিরোধ আদর্শগত, আকীদাগত। জামাতের যুদ্ধ অপরাধ বিচার হাবিজাবি এগুলোর বন্ধের জন্য তারা আন্দোলন করতেছে, কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা সিম্পলি নামছি, হ্যাঁ, নবী রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এখানে ইসলামে সম্মানিত ব্যক্তিদের নিয়ে চটি সাহিত্য করা হয়েছে, হ্যাঁ, এবং এইটার প্রতিবাদে নামছি যে আমাদের আবেগ আহত হয়েছে, এই কারণে আমরা নামছি। এটার সাথে জামাতের রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে পরবর্তী সময়ে এখানে দেখেন এক্সট্রিম, আপনি যদি বলেন যে এখানে বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে, এখানে আলোচনাটা এই জায়গায় করতে হবে যে আপনার আইডিয়ালিজম, ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স, রনি আমরা আবার আসি আপনার কাছে, রনি রাজনীতিকে ডেভেলপ করা হয়। আমরা আবার আসি আপনার কাছে। আপনি শাহবাগের পরাজিত শক্তি বলতে কি হচ্ছে, মানে এই ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতে আপনি সিপিবি, আওয়ামী লীগ, বাসদ, জাসদ এদেরকে বুঝাইতেছেন? মানে আমি দল হিসাবে এন্টিটিটা জানতে চাইতেছি না, এদের সাথে বিভিন্ন দল এই ডিসকোর্সটা ভাগ করে করে। এই আমি বলি, আমি একটা ডিসকোর্সকে মিন করেছি, আমি কোনো দল মিন করি নাই। কিন্তু এই ডিসকোর্সটা, এই তর্ক, এই যারাটা নানা দল ভাগ করে করে। ওকে ওকে ফাইন, আপনি এটা আবার আরেকটু ব্যাখ্যা করেন। আর মধ্যপন্থাকে যারা গণবিরোধী করতে চাচ্ছে, এই মধ্যপন্থারা কারা? এখানে বাংলাদেশে মধ্যপন্থা ডেভেলপ হয় নাই। প্রথম কথা হলো কেন হয় নাই, এটা শুধু আপনি ইডিওলজিটার কথা বলছেন, দলটার কথা বলেন না, মানে মধ্যপন্থাকে গণবিরোধী কথা বলেন। তাহলে যারা এখানে মধ্যপন্থা ডেভেলপই হয় নাই, মধ্যপন্থা ডেভেলপ হয় নাই দেখে এখানে যখন বিএনপি ডানের দিকে ঢুকে বামপন্থীরা গালি দেয়, এই সর্বনাশ হয়ে গেছে বিএনপি। আবার যখন বিএনপি আপনার বামের দিকে ঢুকে ডানরা বলে এই তো ভারতের দালাল, এটা দিয়ে কিছু হবে না। তার মানে হচ্ছে যে আপনি যাদেরকে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতেছেন সেইটা হচ্ছে যে একটা ডিসকোর্স, এটা আসলে নির্দিষ্ট দল না, এই দলের মধ্যেও অনেকে থাকতে পারে ওরকম। আর মধ্যপন্থা বাংলাদেশে কোনো ধারণা নেই, সেই মধ্যপন্থাকে অলরেডি গণবিরোধী করতে চাচ্ছে। আমরা আরো শুনবো আপনার কাছে, আমরা একটু